সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে। ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমেই থাকছে আজকে প্রধান সংবাদ শিরোনাম। 17 বছর পর দেশে ফিরে দেখলেন থাকার জায়গাটাও নেই, ভুল বুঝতে পেরেছেন ততদিনে অনেক দেরি হয়ে গেছে। বাইডেনের হাতে যুক্তরাষ্ট্রের নতুন যাত্রা। সংসারে অভাব, দাদার শেষ ইচ্ছা পূরণ করতে 1,45,000 টাকা দিয়ে হেলিকপ্টারে বিয়ে। এবার দেখুন বিস্তারিত সংবাদ। 17 বছর পর দেশে ফিরে দেখলেন থাকার জায়গাটাও নেই, ভুল বুঝতে পেরেছেন ততদিনে অনেক দেরি হয়ে গেছে। দেশ থেকে অনেক মানুষ কাজের সন্ধানে বিশ্বের অনেক দেশের পাড়ি দেন। দেশে পরিবারের কথা ভেবে প্রবাসে অনেক কষ্ট করে থাকেন অনেকে। এমনকি দেশে পরিবারের কথা ভেবে অনেক প্রবাসী কখনো নিজ নামেও অ্যাকাউন্ট খোলেন না। কিন্তু প্রবাসীর সেই অর্থ যেমন ইচ্ছায় খরচ করে অনেক পরিবার। এছাড়া প্রায় সময় দেশের বিভিন্ন এলাকা থেকে প্রবাসী স্ত্রী সম্পর্কে নানা রকম অভিযোগ উঠে আসে। আর অনেক প্রবাসী দেশে আসার পর বেশ সমস্যার মধ্যেও পড়েন। এবার এক প্রবাসী দীর্ঘ 17 বছর পর দেশে এসে দেখলেন তার থাকার মতো কোনো জায়গাটাও নেই। সৌদি আরব থেকে নাসির উদ্দিন ফিরেছেন খালি হাতে। ফেরার আগে বৈধ কাগজ না থাকায় তাকে সেখানে 18 দিন জেল খাটতে হয়েছে। তবে দেশে ফিরেই পড়েছেন জটিল সমস্যায়। স্ত্রী ছেলে মেয়ে কেউ তাকে নিতে চাইছেন না। এক বোনের স্বামী মারা গেছেন, তিনি নিজেই থাকেন ছেলের সঙ্গে। ফলে ওই বোনও তার সিদ্ধান্ত জানাতে পারছেন না। 52 বছর বয়সী নাসির উদ্দিনের ঠাঁই হয়েছে রাজধানীর বেসরকারি সংস্থা ব্র্যাকের সেফ হোমে। নাসির উদ্দিন দেশে ফিরেছেন 14 জানুয়ারি ভোর রাতে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর তার চলাফেরা দেখে সেখানে দায়িত্ব পালন করা আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা নাসির উদ্দিনের সঙ্গে কথা বলে জানতে পারেন তার যাওয়ার কোনো জায়গা নেই। পরে সকালে ব্র্যাকের অভিবাসন কর্মসূচির সদস্যরা বিষয়টি জানালে তার জায়গা মেলে সেফ হোমে। নিজের নামে কোনো অ্যাকাউন্ট খুলিনি, নিজের কোনো সঞ্চয় নেই। স্ত্রী ছেলে মেয়েকে বিশ্বাস করেছিলাম। আমি যখন ভুল বুঝতে পারছি ততদিনে অনেক দেরি হয়ে গেছে। নিজের জীবনের সব সুখ আহ্লাদ বাদ দিলাম ওদের জন্য। এখন ওরাই আমার সঙ্গে কথা বলে না। আমার যাওয়ার কোনো জায়গা নেই, কে আমাকে আশ্রয় দেবে? সেই আশ্রয় খুঁজতে হচ্ছে নাসির উদ্দিন। গত মঙ্গলবার কথা হচ্ছিল চট্টগ্রামের সন্দ্বীপের নাসির উদ্দিনের সঙ্গে। বললেন 2003 সাল থেকে তিনি সৌদি আরবের জেদ্দায় কাজ করছেন। 2015 সালের আগ পর্যন্ত একটি কোম্পানির অধীনে একটি রেস্তোরাঁয় জুস মেকার, স্যান্ডউইচ মেকার হিসেবে কাজ করেছেন। 2015 সালে কোম্পানি তাকে সহ অন্য শ্রমিকদের দেশে পাঠিয়ে দিতে চাইলে শ্রমিকেরা মামলা করেন, কিন্তু কোনো ক্ষতিপূরণ পাননি তারা। শুধু পাসপোর্ট হাতে পেয়েছিলেন। পরে দেশটিতে থাকার বৈধ কাগজের মেয়াদ শেষ হয়ে গেলে বিভিন্ন জায়গায় লুকিয়ে শ্রমিকের কাজ করে দিন পার করছিলেন। অবশেষে মক্কায় গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে দেশে ফেরত এসেছেন। নাসির উদ্দিন কোম্পানিতে যখন কাজ করতেন বাংলাদেশি টাকায় 35,000 টাকার বেশি বেতন পেতেন। এর সঙ্গে বোনাস ও অন্যান্য সুযোগ সুবিধা যোগ হলে টাকার পরিমাণ বাড়ত। কোম্পানি থেকেই থাকা খাওয়ার ব্যবস্থা থাকায় সেখানে তেমন কোনো খরচ ছিল না নাসিরের। তার হিসেবে 2003 থেকে 2015 সাল পর্যন্ত দেশে থাকা স্ত্রীর নামে কম করে হলেও 25 লাখ টাকা পাঠিয়েছেন। আর এবার যখন খালি হাতে ফিরলেন তখন তার আর যাওয়ার কোনো জায়গা নেই। নাসির উদ্দিন জানালেন, তিনি এবং তার স্ত্রী রাজধানীতে একটি বেসরকারি হাসপাতালে কাজ করতেন। তিনি ছিলেন ওয়ার্ড মাস্টার আর স্ত্রী ছিলেন নার্স। দুজন ভালোবেসে পারিবারিকভাবে বিয়ে করেছিলেন 1998 সালে। আর তিনি বিদেশে চলে যান 2003 সালে। এবারের আগে নাসির উদ্দিন মাত্র দুবার দেশে আসতে পেরেছিলেন। দুবার ছিলেন 6 মাস করে। তার সংসার জীবন বলতে এই 1 বছর। এর মধ্যে এক ছেলে ও এক মেয়ের জন্ম হয়েছে। আমার মা আমার বাবাকে তালাক দিয়েছেন 2 বছর আগে। তিনি 25 লাখ টাকা পাঠিয়েছেন তার ব্যাংক স্টেটমেন্ট দেখাতে বলেন। তিনি আমাদের ভরণ পোষণও দেননি। মায়ের চরিত্র নিয়েও বাজে কথা বলেছেন। আর এই পর্যন্ত 6 লাখ টাকার মতো পাঠিয়েছেন। আমাকে বা আমার বোনকে জন্ম দিয়েই তো তিনি দায়িত্ব শেষ করতে পারেন না। দেশে আমাদের খরচ লাগেনি। ফেরদৌস নাইম নাসির উদ্দিনের 21 বছর বয়সী ছেলে। নাসির উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ, দেশে থাকা স্ত্রীর সঙ্গে একজনের বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পারেন বিদেশে থাকা অবস্থায়। এরপর ছেলের পরামর্শে স্ত্রীর নামে টাকা পাঠানো বন্ধ রাখেন। তারপর নিজেই সমস্যায় পড়ে যান বলে 2015 সালের পর সেভাবে আর টাকা পাঠাননি। তবে এর আগে বিভিন্ন সময় প্রায় 25 লাখ টাকা তিনি স্ত্রীর নামে করা অ্যাকাউন্টে পাঠিয়েছেন। নাসির উদ্দিন বলেন, নিজের নামে কোনো অ্যাকাউন্ট খুলেনি, নিজের কোনো সঞ্চয় নেই। স্ত্রী ছেলে মেয়েকে বিশ্বাস করেছিলাম। আমি যখন ভুল বুঝতে পারছি ততদিনে অনেক দেরি হয়ে গেছে। নাসির উদ্দিন বলেন, তিনি দীর্ঘদিন বিদেশে কঠোর পরিশ্রমের কাজ করেছেন। এখনও কোনো সুযোগ পেলে তিনি কাজ করতে চান, তবে তার আগে থাকার একটি জায়গা দরকার। তবে নাসির উদ্দিনের 21 বছর বয়সী ছেলে ফেরদৌস নাইম টেলিফোনে বলেন, আমার মা আমার বাবাকে তালাক দিয়েছে 2 বছর আগে। তিনি যে 25 লাখ টাকা পাঠিয়েছেন তার ব্যাংক স্টেটমেন্ট দেখাতে বলেন।
ছেলের বাড়িতে কি হচ্ছে না হচ্ছে তা ফোনে জানাতো। ছেলে টাকা পাঠাতে নিষেধ করেছিল, তবে এখন ছেলে কেন এ ধরনের কথা বলছে তা বুঝতেই পারছি না, বলেন নাসিরউদ্দিন। ফেরদৌস নাইম অভিযোগ করেন, নাসিরউদ্দিন দেশে যতদিন ছিলেন ততদিনই বাড়িতে অশান্তি করতেন, স্ত্রীকে শেষও করতে চেয়েছিলেন। অন্যদিকে নাসিরউদ্দিন বলেন, ছেলের বাড়িতে কি হচ্ছে না হচ্ছে তা ফোনে জানাতো। ছেলের টাকা পাঠাতে নিষেধ করছেন, তবে এখন ছেলে কেন এ ধরনের কথা বলছেন তা বুঝতে পারছেন না। ব্র্যাকের অভিবাসন কর্মসূচির প্রধান শরীফুল হাসান বলেন, নাসিরউদ্দিনের মতো এ ধরনের অভিযোগকারীর সংখ্যা একেবারেই কম নয়। বিদেশ ফেরত শ্রমিকদের অনেকেরই এ বিষয়ে অভিযোগ থাকে। নাসিরউদ্দিনের বিষয়ে তিনি বলেন, পারিবারিক সমস্যা থাকতেই পারে, কিন্তু দীর্ঘদিন বিদেশে কাজ করা একজন মানুষ দেশে ফিরবেন আর তার যাওয়ার কোনো জায়গা থাকবে না তা তো হতে পারে না। অভিবাসন নিয়ে কর্মরত বেসরকারি সংস্থা রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তাসনিম সিদ্দিকী প্রথম আলোকে বলেন, অভিবাসন পরিকল্পনার একটি অংশই হতে হবে। বিদেশ থেকে তিনি কিভাবে কার নামে টাকা পাঠাবেন তা পরিকল্পনায় রাখা। অভিবাসী শ্রমিকদের বিদেশ যাওয়ার আগে দুটি অ্যাকাউন্ট খোলার বিষয়টি নিয়ে দেশব্যাপী প্রচার চালানো প্রয়োজন। একটি অ্যাকাউন্টে বাবা বা স্ত্রী বা সংসারের খরচে টাকা পাঠাবেন আর একটি নিজের নামে সঞ্চয় অ্যাকাউন্ট করতে হবে। এতে দেশে ফিরে ওই শ্রমিককে দিশেহারা হতে হবে না। ব্র্যাকের ইনফরমেশন সার্ভিস সেন্টারের ব্যবস্থাপক আলামিন বিমানবন্দর গিয়ে নাসিরউদ্দিনকে ব্র্যাকের সেফ হোমে নিয়ে যান। বিদেশ ফেরত অসহায় নির্যাতনের শিকার বা যাওয়া জায়গা নেই এ ধরনের শ্রমিক ফিরলেই ডাক পড়ে আলামিনের। তিনি নিজেও বৈধভাবে মালয়েশিয়া গিয়েছিলেন, পরে তাকে বিক্রি করে দেওয়া হয়েছিল। সেখানে 7 মাস নির্মম নির্যাতন সয়ে খালি হাতে ফিরেছিলেন। সমাজের নানাজন খারাপ কথা বললেও আলামিন পাশে পেয়েছিলেন তার পরিবারের সদস্যদের। আলামিন গণমাধ্যমকে বলেন, বিদেশ ফেরত শ্রমিকদের অনেকেরই অভিযোগ থাকে দেশে ফিরে তিনি তার পাঠানো টাকার কোনো ভাগ পাচ্ছেন না। অনেকেরই স্ত্রী বা সন্তানদের নামে অভিযোগ থাকে, তবে কেউ সেভাবে মুখ খুলতে চান না। নাসিরউদ্দিন বিষয়টি নিয়ে কথা বলেছেন, তাই এই বিষয়টিকে একটি উদাহরণ হিসেবে ধরে অন্য প্রবাসী শ্রমিকেরা দেশে টাকা পাঠানো, নিজের নামে অ্যাকাউন্ট খোলা বিষয়ে সচেতন হতে পারেন। উল্লেখ্য, দেশ থেকে অনেক মানুষ প্রবাসে গিয়ে নানা রকম সমস্যার মধ্যে পড়েন, তবে এরপরও দেশ পরিবারের কথা ভেবে প্রবাসে পালিয়ে থাকার চেষ্টা করে। কিন্তু একটা সময় যখন প্রবাসে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন, তাদের সেখানে জেলে রাখা হয়। আর এই প্রবাসীদের একটা সময় দেশে ফেরত পাঠানো হয়। তবে দেশে ফেরত আসার পর অনেক প্রবাসী বড় রকমের সমস্যার সম্মুখীন হয়। তেমনি এই প্রবাসী দেশে ফেরার পর তার থাকার স্থানটুকুও পাচ্ছেন না, বলেন তিনি। বাইডেনের হাতে যুক্তরাষ্ট্রের নতুন যাত্রা। রাজধানী ওয়াশিংটনের আকাশে নতুন সূর্য। অশান্ত সময় পেরিয়ে প্রশান্ত হওয়ার প্রত্যাশায় পুরা যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে নতুন বাসিন্দা একজন প্রেসিডেন্ট জো বাইডেন এখন সময়ের নায়ক। জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনের জন্য 21শে জানুয়ারি নতুন একটি দিন। যুক্তরাষ্ট্রের জন্য দিনটি সংকট সংশয় পেরিয়ে অবারিত সম্ভাবনার হাতছানির দিন। ইতিহাসের সবচেয়ে বড় বিভক্তির সময়ে চলমান বিশ্বের অপ্রতিদ্বন্দ্বী দেশ যুক্তরাষ্ট্র কতটা এগিয়ে যাবে, কতটা আবার থমকে দাঁড়াবে, সেটি সময়ই বলে দেবে। তবে সময়ের অপেক্ষায় বসে নেই নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য দীর্ঘ কর্মব্যস্ত দিন ছিল 20শে জানুয়ারি। নজিরবিহীন উত্তেজনা, অস্বাভাবিক ও চাপ উপেক্ষা করে ওয়াশিংটনের রাজনীতির চেনা মুখ শুরুর দিনই যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক গতিপথ ঘুরে দেওয়ার জানান নিয়েছেন নানা সব পদক্ষেপ। শুধুমাত্র একজন ডোনাল্ড ট্রাম্পের জন্য যুক্তরাষ্ট্রের গত 4 বছর বদলে গিয়েছিল, এমনই মনে করেন কোনো কারণ নেই। যুক্তরাষ্ট্র বদলেছে ধীরে ধীরে। যে উদার আর সহনশীল পশ্চিমা সমাজের ধারণা ছিল যুক্তরাষ্ট্রকে ঘিরে, সে ধারণা থেকে দেশটির মধ্যে পরিবর্তন ঘটেছে। এই পরিবর্তনে বৈশ্বিক ও অভ্যন্তরীণ কারণগুলো বড় জোরালো। যুক্তরাষ্ট্রের মানুষের এসব কার্যকারণ নিজেদের ভাসিয়ে দিয়েছে। এর মধ্যে একজন ডোনাল্ড ট্রাম্পের আবির্ভাব যেন নাজুক ইতিহাসের এক অনির্বাণ ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। 2001 সালের 11 সেপ্টেম্বরের পর পশ্চিমা দেশগুলোতে পরিবর্তন দৃশ্যমান হতে থাকে। যুক্তরাষ্ট্র এ পরিবর্তনের অগ্রপথিক হয়ে ওঠে। ধর্ম, অভিবাসন, একের পর এক যুদ্ধ সারা পৃথিবীর সমাজ মানুষ বদলে দিয়েছে। আগের দশকের বিশ্বের মানুষের মধ্যে এক বিশ্ব নাগরিকত্ব বোধের যে ঢেউ উঠেছিল, তা থমকে দাঁড়ায়। উল্টো পথে হাঁটতে থাকে বিশ্ব। যুক্তরাষ্ট্র এই উল্টো হাঁটার অগ্রপথিক হয়ে ওঠে। 2016 সালে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক যুক্তরাষ্ট্রের ক্ষতবিক্ষত সমাজে যেন অনিবার্য হয়ে উঠেছিল। এদেশের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ট্রাম্পকে নিজেদের শেষ আশ্রয় মনে করেছে। যতই বলা হোক না কেন, রাজনীতির চেনা মাঠ থেকে ট্রাম্প আসেননি। ট্রাম্প কিন্তু রাজনীতির চতুরই কাজ করেছেন। 2016 সালে এসে যুক্তরাষ্ট্র পশ্চিমা সব ভনিতার খোলস খুলে ফেলে। এক নগ্ন বাস্তবতার নায়ক হয়ে ওঠেন ডোনাল্ড ট্রাম্প। তার একের পর এক বেপরোয়া পদক্ষেপ সব হিসাব পাল্টে দেয়। যুক্তরাষ্ট্র এক চলমান অসহিষ্ণু উদীয়মান রক্ষণশীলতার উত্থানের দেশ হিসেবে দ্রুত পরিচিতি পায়। মানবাধিকার উদার অবস্থান থেকে দ্রুত সরে আসে, এমন ঘরে দাঁড় করিয়ে দেওয়ায় খলনায়ক হয়ে ওঠেন ডোনাল্ড ট্রাম্প। সারা বিশ্বের কাছেও যুক্তরাষ্ট্র এক ভিন্ন ভাবমূর্তি নিয়ে দাঁড়ায়।
দেশের অভ্যন্তরেও যুক্তরাষ্ট্র হয়ে ওঠে অন্য এক যুক্তরাষ্ট্র। ইতিহাসের চরম অস্থিরতার মধ্যে যুক্তরাষ্ট্র এই বাস্তবতা থেকে বেরিয়ে আসার একটা প্রয়াস নিয়েছে। যদিও বিভক্তির চূড়ায় দাঁড়িয়ে এমন ঘুরে দাঁড়ানো বেশ কঠিন, তা রাজনীতি ও সমাজনীতি যে পর্যায়েই হোক, মার্কিন সমাজের যে বিভক্তি তলানিতে ঠেকেছে তা একজন প্রেসিডেন্টের পরিবর্তনের মধ্য দিয়ে পুরোটাই ঘুরে দাঁড়াবে এমন প্রত্যাশা ভালো, বাস্তবতা ভিন্নও হতে পারে। তারপরও অশান্ত যুক্তরাষ্ট্রে প্রশান্তির বাণী শুনিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। গণতন্ত্র উতরে গেছে, সহনশীলতা আর মানবিকতা ফিরে আসছে এমন প্রত্যাশার কথা শুধু তিনি উচ্চারণ করেননি, কাজেও দেখিয়েছেন। শুরুর দিনেই কাজে পড়েছেন। অনেকটাই বিপ্লবী সরকারের মতো মানুষের কাছে পরিবর্তনের প্রত্যাশা দমে যাওয়ার আগে একটা ইতিবাচক চেতনায় মার্কিন নাগরিকদের জাগিয়ে তোলার এমন প্রচেষ্টাও নজিরবিহীন। মহামারীতে যুক্তরাষ্ট্রে 10 মাসে 4 লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ইতিহাসের সবচেয়ে নাজুক বাস্তবতায় দাঁড়িয়ে একজন প্রেসিডেন্ট জো বাইডেন হাল ধরেছেন। ইতিহাসকে ধারণ করে একজন কমলা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট হিসেবে নতুন দিগন্তের উন্মোচন করেছেন। 20 জানুয়ারি ট্রাম্পের প্রস্থানের পর নতুন বাসিন্দা হিসেবে হোয়াইট হাউসে ঢুকেছেন জো বাইডেন। ফার্স্ট লেডি জিল বাইডেন ও পরিবারের সদস্যদের নিয়ে সেখানে প্রথম রাত কাটিয়েছেন তিনি। 20 জানুয়ারি রাতে হোয়াইট হাউসের প্রথম রাতের বাসিন্দা হিসেবে ফার্স্ট লেডি টুইটারে হোয়াইট হাউসের একটি ভিডিও চিত্র দিয়েছেন। যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে গতকাল দুপুরে শপথ গ্রহণ করার পর বাইডেন দিনভর নানা আনুষ্ঠানিকতায় কাটান। পূর্বসূরি 3 প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ ও বিল ক্লিন্টন এবং তাদের পরিবারের সদস্যদের নিয়ে আর্লিংটন জাতীয় সমাধিস্থলে সস্ত্রীক যান তিনি। যুক্তরাষ্ট্রের ঐক্যের ক্ষেত্রে অন্যতম এই স্থাপনায় দাঁড়িয়ে সামরিক বাহিনীর দেওয়া স্যালুট গ্রহণ করা ছাড়াও ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। হোয়াইট হাউসের ওভাল অফিসে ডাকা প্রথম কনফারেন্সে বাইডেন নিজ প্রশাসনের উদ্দেশ্যে বলেছেন, আমি আপনাদের সহযোগিতা চাই। আমি অনেক ভুল করব, যখন ভুল করব তখন তা আমি স্বীকার করব। ভুল সংশোধনে সাহায্য করার জন্য আমি আপনাদের সহযোগিতা চাই। বাইডেন তার প্রশাসনের নিয়োগ দেওয়া কর্মীদের ভার্চুয়াল শপথ গ্রহণ করার আহ্বান জানান। তিনি বলেন, আমি আপনাদের কাছ থেকে সততা ও শালীনতা চাই। আমাদের মনে রাখতে হবে, জনগণ আমাদের জন্য কাজ করে না, আমরা জনগণের জন্য কাজ করি। জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় বিকেল 4টার কিছু আগে প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো হোয়াইট হাউসে ঢোকেন জো বাইডেন। হোয়াইট হাউসের কাছে ট্রেজারি বিভাগের অফিস ভবনের সামনে বাইডেন ও তার পরিবারের সদস্যদের মোটর শোভাযাত্রার মাধ্যমে নিয়ে আসা হয়। বাইডেন স্ত্রী জিলের হাত ধরে পেনসিলভানিয়া অ্যাভিনিউ দিয়ে হোয়াইট হাউসে ঢোকার জন্য হাঁটতে থাকেন। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যেও দূর থেকে লোকজনের হাত নেড়ে বাইডেন দম্পতিকে অভিনন্দন জানাতে দেখা যায়। বাইডেন ও জিলের পেছনে তখন হাঁটছিলেন পরিবারের অন্য সদস্যরা। এ সময় মুহূর্তের জন্য থামেন তিনি। এনবিসি নিউজের সাংবাদিক আল রকারের সঙ্গে তাকে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। এক পর্যায়ে বাইডেন চলে যান এনবিসি নিউজের সাংবাদিক মাইক ম্যামলের সামনে। মাইক জানতে চান কেমন লাগছে। জবাবে তিনি বলেন, মনে হচ্ছে আমি বাড়িতেই ঢুকছি। হোয়াইট হাউসে ঢুকে পূর্বসূরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বার্তা পাওয়ার কথা প্রেসিডেন্ট বাইডেনের। 20 জানুয়ারি বাইডেনের শপথ থেকে শুরু করে কোনো আনুষ্ঠানিকতায় ট্রাম্পের নাম উচ্চারিত হয়নি। ট্রাম্প যেমন বাইডেনের নাম মুখে আনেননি, বাইডেনও তার নাম মুখে আনেননি। হোয়াইট হাউসে ঢুকে প্রেসিডেন্ট বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রের হাতে আজ নষ্ট করার সময় নেই। জনগণকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী প্রথম দিন থেকে কাজ শুরু করতে হবে। ট্রাম্পের মুখপাত্রের বরাতে মার্কিন সংবাদ মাধ্যম বলেছে, প্রথা অনুযায়ী ট্রাম্প ওভাল অফিসের ড্রয়ারে উত্তরসূরি প্রেসিডেন্টের জন্য নোট লিখে গেছেন। এই নোটে কি আছে তা জানা যায়নি। বাইডেনকে প্রেসিডেন্ট সম্বোধন করে আদৌ কি লেখা হয়েছে এ নিয়ে মানুষের মধ্যে কৌতূহল রয়েছে। ট্রাম্প কখনো স্বীকার করেনি নির্বাচনে বাইডেন জিতেছেন। 6 জানুয়ারি তার আহ্বানে ক্যাপিটল হিলে সমর্থকদের তাণ্ডবের পর ট্রাম্প বলেছিলেন 20 জানুয়ারি ক্ষমতার পালাবদল ঘটবে। তবে এর আগে ট্রাম্প শান্তিপূর্ণভাবে হোয়াইট হাউস ছেড়ে যাবেন কিনা তা নিয়ে সংশয় ছিল। হোয়াইট হাউসে বাইডেন ক্যামেরার সামনে সব ফেডারেল স্থাপনায় সবাইকে মাস্ক পরা বাধ্যতামূলক করে নির্বাহী আদেশ জারি করেন। প্রথম কর্মদিবসে 17টি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন বাইডেন। অভিবাসনে দেশ যুক্তরাষ্ট্রের ভেঙে পড়া অভিবাসন ব্যবস্থা সংস্কারে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। পৃথক নির্বাহী আদেশে মুসলিম প্রধান দেশ থেকে যুক্তরাষ্ট্রের লোকজনের ঢোকার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। ট্রাম্প ক্ষমতায় আসার পরই মুসলিম প্রধান কয়েকটি দেশ থেকে যুক্তরাষ্ট্রে ঢোকার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। বাইডেন আগেই বলেছেন, করোনা মহামারীর সংক্রমণ থেকে দেশবাসীকে বাঁচানোর উদ্যোগী হবে তার প্রথম কাজ। জলবায়ু বিষয়ক আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐতিহাসিক প্যারিস চুক্তির আবারও ফিরে যাওয়ার নির্দেশ স্বাক্ষর করেছেন বাইডেন। শপথ গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়কে সিদ্ধান্তের কথা জানিয়ে দেন। বৈশ্বিক উষ্ণতা মোকাবেলায় 2015 সালে প্যারিসে আন্তর্জাতিক সম্প্রদায়ের করা চুক্তি থেকে সরে এসেছিলেন সদ্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথম দিনে নির্বাহী আদেশে প্রেসিডেন্ট বাইডেন জলবায়ু সমস্যা নিয়ে গত 4 বছরের নীতিকে ঘুরিয়ে দিয়েছেন। আগামী 30 দিনের মধ্যে প্যারিস চুক্তিতে ফিরে যাওয়ার সব প্রক্রিয়া সম্পন্ন হবে বলে নির্বাহী আদেশে বলা হয়েছে।
নির্বাহী আদেশে অপ্রাপ্ত বয়সে মা বাবার সঙ্গে যুক্তরাষ্ট্রে আসা কয়েক লাখ অভিবাসীকে বিতাড়িত করা বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার চালু করা ডাকা কর্মসূচি নামের এই অভিবাসন কর্মসূচি বন্ধ করার নির্বাহী আদেশ দিয়েছিলেন ট্রাম্প। এখন বাইডেনের নির্বাহী আদেশের মাধ্যমে কর্মসূচিটি আবারও চালু হয়ে ওঠার যুক্তরাষ্ট্রে কয়েক লাখ অভিবাসীর স্থায়ীভাবে বসবাস করার পথ উন্মুক্ত হলো। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগে বাইডেন অর্থনৈতিক সমস্যায় জর্জরিত যুক্তরাষ্ট্রের মানুষের সহযোগিতায় $1.9 ট্রিলিয়ন প্রণোদনা কর্মসূচি ঘোষণা করেছেন। বুধবার সন্ধ্যায় হোয়াইট হাউসে প্রথম সংবাদ সম্মেলনে তার প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, এমন প্রণোদনা আইন পাশে দ্বিদলীয় সমঝোতাকে প্রাধান্য দেওয়া হবে। তবে রিপাবলিকানদের কাছ থেকে বিরোধিতা এলে সব ধরনের বিকল্প ভাবনায় আছে। কংগ্রেস ও সিনেট ডেমোক্রেটদের সাধারণ সংখ্যাগরিষ্ঠতা থাকলেও এ ধরনের আইন প্রস্তাবের জন্য সিনেটে 7টি ভোটের প্রয়োজন। রিপাবলিকান পার্টির সঙ্গে সমঝোতা ছাড়া সিনেটে এমন আইন প্রস্তাব করার জন্য এত ভোট নেই। যদিও সিনেটে প্রবীণ ডেমোক্র্যাট ও বাজেট কমিটির প্রধান বার্নি স্যান্ডার্স বলেছেন, সিনেটে রিপাবলিকান পার্টির কথা তারা শুনবেন, তবে জনগণকে সাহায্যের জন্য মাসের পর মাসে নিয়ে ব্যয় করা হবে না। সিনেটের রিকনসিলিয়েশন প্রক্রিয়ায় 51 ভোটেও এমন আইন প্রস্তাব পাশ করার সুযোগ আছে বলে বার্নি স্যান্ডার্স স্মরণ করিয়ে দিয়েছেন। যুক্তরাষ্ট্রের সমাজ ও রাজনীতি একটা ঝাঁকুনিতে পড়েছে, যে দেশটি চলমান সভ্যতায় নিজেদের উদারতা ও শক্তিমত্তা দিয়ে শ্রেষ্ঠ হয়ে উঠেছিল। সেই শ্রেষ্ঠত্বের পথে কতটা এগিয়ে যাবে তা এখনই হয়তো বলা যাবে না। তবে প্রেসিডেন্ট জো বাইডেন তার শপথ গ্রহণের বক্তৃতায় বলেছেন, উদাহরণের শক্তি দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবেন। এই শ্রেষ্ঠত্ব দেখার প্রত্যাশা যেমন সারা বিশ্বের দেশের বিভক্ত সমাজের সব ক্ষত থেকে বের করে আনার ঐতিহাসিক দায়টাও পড়েছে বাইডেন কমলার হাতে। সংসারে অভাব, দাদার শেষ ইচ্ছা পূরণ করতে 1,45,000 টাকা দিয়ে হেলিকপ্টারে বিয়ে। মৃত দাদার শখ ছিল নাতিকে হেলিকপ্টারে করে বিয়ে করানো, তাই শত কষ্ট হলেও হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের ফারুক হোসেন। উপজেলার মানিকপুর ইউনিয়নের বাহেরচর গ্রামের আক্তার হোসেনের ছেলে ফারুক চাকরি করেন গার্মেন্টসে। আর্থিক অভাব অনটন থাকলেও প্রয়াত দাদা মরহুম মুমতাজ মিয়ার স্বপ্ন পূরণ করতেই হেলিকপ্টারে চড়ে বিয়ে করার এই শখ 1,45,000 টাকা ভাড়া দিয়েছেন হেলিকপ্টারের জন্য। শুক্রবার বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর ইউনিয়নের বাহেরচর গ্রামের আক্তার হোসেনের ছেলে ফারুক তার বোন জামাই 3 বড় বোন ভাগ্নিকে নিয়ে হেলিকপ্টার করে বিয়ে করতে যান। হেলিকপ্টারে বরকে দেখতে এলাকার উৎসুক নারী পুরুষ ভিড় করেন। কুমিল্লার হোমনা উপজেলার নালা দক্ষিণ গ্রামের কামরুল হোসেনের মেয়ে শাহনাজের সঙ্গে বিয়ে হচ্ছে ফারুকের। বরযাত্রী 200 জন গেছেন ট্রলারে করে। স্থানীয়রা জানায়, তার মরহুম দাদার ইচ্ছা পূরণ করতে ফারুকের পরিবার ধার দেনা করে হেলিকপ্টার ভাড়া করেছেন। ফারুকের বাবা আক্তার হোসেন জানান, তার বাবার শখ ছিল নাতিকে হেলিকপ্টার করে বিয়ে করানো। বাবার শখ পূরণ করতে অভাব অনটনের মধ্যেও এই সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে বর ফারুক জানান, আমার দাদার স্বপ্ন পূরণ করতে 1,45,000 টাকা দিয়ে হেলিকপ্টার ভাড়া করেছি। আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি